আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গুচ্ছের সবচেয়ে কনসার্ন বিষয় অর্থনীতি। এবং অর্থনীতি থেকে প্রতি বছর 3 থেকে 4টা ক্ষেত্র বিশেষে 5 থেকে 6টা এমসিকিউ আসছে। আজকে আমরা আলোচনা করব 150টা এমসিকিউ খুব ভালোভাবে এবং ব্যাখ্যা সহ। এর পরবর্তী আরেকটি ভিডিওতে আরও 350 থেকে 450 এমসিকিউ সলভ করব। মোট 500 এমসিকিউ সলভ করলে আশা করি আর সমস্যা হওয়ার কথা না। তো কথা না বাড়িয়ে শুরু করছি। যাদের ধৈর্য কম তারা স্পিড একটু বাড়িয়ে হলেও আপনার ক্লাসটা দেখে শেষ করবেন, আর সাথে একটা খাতা এবং কলম রাখবেন। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, মানব সমাজের সার্বিক অর্থনৈতিক উদ্দেশ্য কোনটি? সার্বিক অর্থনৈতিক উদ্দেশ্য হচ্ছে ভোগ করা, মানে আমরা দিন শেষে চাই যে আমরা কনজিউম করব, ভোগ করব। একটি দেশের জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি কি? মূল চাবিকাঠি হচ্ছে উৎপাদন। উৎপাদন না হলে তার উন্নয়ন সম্ভব না। ধনতন্ত্রে ইনভিজিবল হ্যান্ড বলতে কি বোঝায়? দাম ব্যবস্থাকে ইনভিজিবল হ্যান্ড বলে। বাজার প্রক্রিয়ায় প্রতিযোগিতা নেই কোন অর্থ ব্যবস্থায়? সমাজতন্ত্র অর্থ ব্যবস্থায় বাজারে কোনো প্রতিযোগিতা নেই, এখানে সরকারই হচ্ছে মূল হর্তাকর্তা। বাজারে অর্থনৈতিক ধারণাকে সমর্থন করে কোন অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে আপনার বাজার অর্থনৈতিক ধারণাকে সমর্থন করে। ইসলামে রিবা এর সাধারণ অর্থ কি? রিবা অর্থ হচ্ছে আপনার সুদ। এরপর বলছে, কে সর্বপ্রথম বেষ্টিক এবং সামষ্টিক এই দুটি শব্দ ব্যবহার করেন? এটা হচ্ছে ফ্রিশ। রেগনার ফ্রিশ এই দুটি শব্দ প্রথম ব্যবহার করেন। সামষ্টিক অর্থনৈতিক যে জনক বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক জনক বলা হয় জে.এম. কেইনস। অর্থশাস্ত্রের রচিতাকে? এটা হচ্ছে কৌটিল্য। আচ্ছা, এই জায়গায় অর্থশাস্ত্র আছে, অর্থনীতি আছে এবং আধুনিক অর্থনীতি আছে। সো 3টা আলাদা আলাদা কোশ্চেন। এরপর বলছে, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত? 0। এরপরে চাহিদা রেখার স্থানান্তর কারণ কি? চাহিদা হ্রাস বৃদ্ধি করা হওয়াটাই হচ্ছে আপনার চাহিদা রেখার স্থানান্তরের কারণ। উপযোগ পরিমাপের একক কি? ইউটল। এটা গুরুত্বপূর্ণ। উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটল। প্রান্তিক উপযোগ কখন শূন্য হয়? মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়ে যাবে তখন আর কোনো প্রান্তিক উপযোগ থাকবে না। চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি। এরপরে বলছে, উপযোগ কাকে বলে? অভাব মোচনের ক্ষমতা। যখন আমাদের অভাবটা পূরণ হয়ে যায় সেটাই হচ্ছে উপযোগ। আর সকল দ্রব্যই উৎপাদন করি উপযোগের জন্য। মোট উপযোগ কিসের উপর নির্ভর করে? পণ্যের চাহিদার উপর। দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু কোন পরিস্থিতি দাম বাড়লেও চাহিদা বাড়ে? ভোক্তার আয় বৃদ্ধি পেলে। ভোক্তার আয় যখন বৃদ্ধি পাবে তখন আপনার দাম বাড়লেও চাহিদা বাড়বে। সাধারণ চাহিদা রেখা কীরূপ হয়? নিম্নগামী হয়। বাজারে চাহিদার ক্ষেত্রে কতজন ভোক্তা থাকে? অসংখ্য। বাজারে চাহিদার ক্ষেত্রে অসংখ্য ভোক্তা থাকে। কোনটির মান পরিবর্তনশীল? চলক। চলকের মান হচ্ছে পরিবর্তনশীল, আর ধ্রুবকের মান হচ্ছে পরিবর্তন হয় না, এটার মান হচ্ছে নির্দিষ্ট। যেমন পাইয়ের মান 3.1416, এটা কখনো পরিবর্তন হয় না। আর চলক হচ্ছে যে XYZ, যেগুলোর মান পরিবর্তন হয়। চাহিদার স্থিতিস্থাপক কত প্রকার? 3 প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন যোগানের নির্ধারক? দামের উপকরণ। এই চাহিদা স্থিতিস্থাপকগুলো বোর্ড বই থেকে একটু রিডিং করে নেবেন। আচ্ছা, এরপরে বলছে, সাধারণত যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। যোগান রেখা কি? ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 36 নম্বর। 36 নম্বর বলছে, আপনার চাহিদার অবস্থা কখন অর্জিত হয়? যখন যখন আপনার চাহিদা এবং যোগান সমান হলে, চাহিদা এবং যোগান সমান হলে ভারসাম্য অবস্থা অর্জিত হয়। এরপরে চাহিদা উৎপাদিত উপাদান কয়টি? উৎপাদিত উপাদান কয়টি? আচ্ছা, এই জায়গায় আমাদের সংগঠন, ভূমি, শ্রম এবং মূলধন, এই 4টা হচ্ছে আমাদের উৎপাদনের উপাদান। কিন্তু উৎপাদিত উপাদান কোনটি? এই হচ্ছে মূলধন, কারণ এই মূলধন দিয়েই আসলে আমাদের প্রোডাক্টটা প্রডিউস হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন উপযোগ সৃষ্টি। উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর, মানে যেটা কোনো ধ্বংস হয় না? ভূমি।
আপনার মূলধনও ক্ষয় হয় বা লাভ হয়, লস হয়, সংগঠনও একটা সংগঠন নষ্ট হয়ে আরেকটা নতুন সংগঠন হতে পারে, শ্রম পরিবর্তন হতে পারে, কিন্তু ভূমি যেটা আছে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এটাই থাকে। সো ভূমিটা হচ্ছে অবিনশ্বর বা পরিবর্তন হয় না বা নষ্ট হয়ে যায় না। যে উৎপাদন ঝুঁকি বহন করে তাকে বলা হয় সংগঠক, মানে হচ্ছে আপনার এন্টারপ্রেনিয়র যে আসলে কাজটা করে তিনি হচ্ছে আসলে ঝুঁকিটা বহন করে। কিসের উৎপাদন কিসের উপর নির্ভর করে? উপকরণের উপর। উপকরণটা কেমন হচ্ছে এটা হচ্ছে আপনার উৎপাদনের উপর নির্ভর করবে, উপকরণের উপর নির্ভর করে উৎপাদনটা। কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ? আপনার অভাব পূরণের যে ক্ষমতাটা আছে এটাই হচ্ছে উপযোগ। স্বল্পকালীন মোট ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে। স্বল্পকালীন মোট ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে। কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? পূর্ণ প্রতিযোগিতা। কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। আচ্ছা, এরপরে বলছে কোন বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। একচেটিয়া বাজারে ফার্ম যা, শিল্প তাই। আচ্ছা, এরপর বলছে অর্থনীতির বাজার বলতে বোঝায় যেখানে নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় হয়। দাম সৃষ্টিকারী বলা হয় মনোপলি। মনোপলি মার্কেটকে বলা হয় দাম সৃষ্টিকারী। এরপর মুষ্টিময় বিক্রেতার বাজার কোনটি? অলিগলি, অলিপগুলি। মুষ্টিময় বিক্রেতার বাজার কোনটি? অলিপগুলি উদাহরণ মোবাইল অপারেটরের বাজার। এই বাজারের প্রকারভেদটা একটু বোর্ড বই থেকে পড়ে ফেলবেন, কারণ হচ্ছে এইখান থেকে কোশ্চেন বেশ মানে হচ্ছে যে অগুছালো হয়, অগুছালো না মানে প্রিপারেশন অগুছালো হয়, প্রশ্ন প্রতিবার এখান থেকে আসবে। এরপরে বলছে উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? শ্রম, এটা হচ্ছে গতিশীল উপাদান। আর যেটা আপনার উৎপাদিত হয় সেটা হচ্ছে মূলধন। শ্রমের ক্ষমতা বাড়ালে শ্রমিকের কি বাড়ে? উৎপাদন বাড়বে। শ্রমের দক্ষতা বাড়ালে শ্রমিকের উৎপাদন বাড়বে। মনে করেন আপনার একটা হচ্ছে শ্রমিক নিলেন, ও হচ্ছে কোনো ট্রেনিং নাই, ও কাজ করতেছে খুব ধীরে ধীরে। আরেকজন আপনার হচ্ছে শ্রমিকজন যার ট্রেনিং আছে, দক্ষতা ভালো, ওর উৎপাদন ক্ষমতাও বেশি হবে। মূলধন কি? উৎপাদন মানে হচ্ছে যেটা দিয়ে আপনার উৎপাদিত হবে সেটাই হচ্ছে মূলধন। আচ্ছা, এরপর বলছে মূলধন প্রধান উপাদান হচ্ছে সঞ্চয়। মূলধনের প্রধান উপাদান হচ্ছে সঞ্চয়। ভূমি শ্রম মূলধনের মধ্যে সম্মিলন সাধন করে কে? সংগঠক। অর্থাৎ অর্গানাইজেশন যে কাজটা করবে, অর্গানাইজেশন কিন্তু আপনার পুরো বিষয়টাই দেখভাল করে। সো উনাকে বলা হচ্ছে সংগঠক, যিনি সম্মিলন করেন এই বাকি তিনটা উপাদান। উৎপাদনের সর্বশেষ উপাদান হচ্ছে সংগঠক। এরপরে বলছে সর্বসংগঠক। অলিপুর এখানে একটা স্টেটমেন্ট দাঁড় করা দিয়েছে যে আপনার স্টেটমেন্টটা হলো আলিপুর বাজারে টুটুল মিয়া নিজের স্বল্প পুঁজি দিয়ে মালপত্র ক্রয় করে কেনাবেচা পরিচালনা করেন। টুটুল মিয়ার কারবারটি কোন ব্যবসার মধ্যে পড়ে? অংশীদারি, মানে যেটা পার্টনারশিপ। লিখিত চুক্তিকে বলা হয় আজ্ঞাপত্র। এরপরে বলছে এনজিও কি ধরনের প্রতিষ্ঠান? একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন পাশ করে 2006 সালে। এটা আমি এর আগেও 2বার আসতে দেখছি এই কোশ্চেনটা। জমির যোগান স্থির এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে কোন খাজনার উদ্ভব হয়? অর্থনৈতিক খাজনা। নিজের কোনটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলন? জিডিপি, অর্থাৎ যেটা আপনার দেশজ উৎপাদন, মানে বাংলাদেশের অভ্যন্তরে। এখানে যেই দেশের নাগরিক কোনো উৎপাদন করুক না কেন সেটাই হচ্ছে জিডিপি। যেমন ভারতের, আমেরিকা যুক্তরাষ্ট্রের যেই দেশের নাগরিক হোক না কেন, যদি বাংলাদেশের আপনার এই ভূখণ্ডের মধ্যে উৎপাদন করে সেটা হচ্ছে জিডিপি। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট আবার জিডিপি থেকে বলছে জিডিপি হিসেবের ক্ষেত্র গুরুত্বের কোন বিষয়টি বিবেচনা করা হয়? ভৌগোলিক সীমা, যেটা করলাম যে আপনার এই জায়গায় আমার এরিয়াটা গুরুত্বপূর্ণ, ভৌগোলিক সীমাটা গুরুত্বপূর্ণ। মোট জাতীয় আয়, এক বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কার্যের মোট মূল্য হচ্ছে মোট জাতীয় আয়। মাথাপিছু আয় নির্ণয় করে কোনটি? আপনার মাথাপিছু আয় নির্ণয় করে এনএনআই, নেট ন্যাশনাল ইনকাম। একটি দেশের অর্থনীতি কয়টি খাতে নির্ভর করে? 3টি খাত। কোন ব্যাংক মুদ্রা প্রচলন করেন? বাংলাদেশ ব্যাংক। বাকিগুলো কিন্তু মুদ্রা প্রচলন করে না, বাকিগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আসলে তারা ব্যবসাটা পরিচালিত করে। মুদ্রা কি? এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহারের ক্ষেত্রে আইনগত স্বীকৃতি ও বাধ্যবাধকতা আছে কোনটির?
বহিত মুদ্রার, মানে এই বিহিত মুদ্রা বাদ দিয়ে আপনি অন্য কোনো মুদ্রা ব্যবহার করতে পারবেন না। বিহিত মুদ্রা হলো সরকার কর্তৃক স্বীকৃতি মুদ্রা। আপনি মনে করেন 300 টাকার একটা নোট বানাইলেন, এটা কিন্তু আপনার বিহিত মুদ্রা না, কারণ এটা সরকার কর্তৃক অনুমোদিত না। বাংলাদেশ কখন প্রথম নোট মুদ্রার প্রচলন করে? নোট মুদ্রার প্রচলন করে হচ্ছে আপনার 1972 সালে 4 মার্চ। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়, সেদিনই বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যকর লাভ করে। এই বিষয়টা কেন? এই বিষয়টা হচ্ছে আপনার যদি টাকা পয়সার বিষয়টা ঠিক না থাকে, তাহলে আপনার দেশ একদিনও চলা সম্ভব না। সো ওই দিনই বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের প্রচলিত নোটের সংখ্যা হচ্ছে 60টি। এবার হচ্ছে মুদ্রানীতি ঘোষণা করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি বা মুদ্রাস্ফীতির যে বিষয়গুলো আছে, এগুলো কোন প্রতিষ্ঠান ঘোষণা করে? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে? এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে। আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে কোন ব্যাংক? আর্থিক সচ্ছলতার সনদপত্র ব্যাংক করে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে, এগুলো হচ্ছে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে। কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করে? এটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ সর্বপ্রথম মুদ্রা প্রচলন করেন। দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপাদান কোনটি? যাতায়াত এবং আপনার যোগাযোগ ব্যবস্থা। অর্থনৈতিক অবকাঠামো, যদি আপনার মনে করেন আপনি খুব ভালো চাল উৎপন্ন করছেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ, এই ক্ষেত্রে আপনার পণ্যটা ইউজলেস হবে, আপনার এটা কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে যে আপনার আপনার কাঙ্ক্ষিত যে গ্রাহক আছে তাকে পৌঁছে দিতে পারবেন না। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর উপাদান হচ্ছে যাতায়াত এবং যোগাযোগ। কোন যুগে বাংলা শিল্প এবং বাণিজ্য বেশ সমৃদ্ধ ছিল? মুসলিম যুগে। কোনটি অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য? এটা হচ্ছে মূলধন। এরপরে বলছে কোন যুগে বাংলা শিল্প ও বাণিজ্য বেশ সমৃদ্ধ ছিল? মুসলিম। কোনটি অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য? মূলধন। কম মূলধন গঠনের ফলে কোনটি ব্যবহৃত হয় বলে উৎপাদন কম হয়? বিনিয়োগ। কম মূলধন গঠনের ফলে কোনটি ব্যাহত হলে, মানে যেটা সমস্যা হলে উৎপাদন কম হবে, সেটা হচ্ছে বিনিয়োগ কম হলে উৎপাদন কম হবে। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান, কৃষির উপখাতের সবচেয়ে বেশি হচ্ছে শস্য এবং শাকসবজি। সাদা সোনা বলা হয় চিংড়িকে। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? এটা হচ্ছে কৃষি খাতের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে বাণিজ্য। কৃষি পণ্যের বিপণন বলতে কি বোঝায়? এটা হচ্ছে কৃষি পণ্য বাজারজাতকরণ, অর্থাৎ মার্কেটিং এর যে বিষয়, এটাই হচ্ছে আপনার কৃষি পণ্যের বিপণন। আচ্ছা, এরপরে বলছে আপনার বাংলাদেশের মোট আবাদি জমির পরিমাণ সারা দেশে কত ভাগ সারা বছর ধান চাষ হয়? 80 ভাগ। এই কোশ্চেনটা এবারে শিক্ষক নিবন্ধন 2024 সালে যে শিক্ষক নিবন্ধন ছিল, এই প্রশ্নটাই আসছে। উচ্চ ফলনশীল ইরি ধানের বীজ কোন দেশে উদ্ভাবিত হয়? এটা হচ্ছে ফিলিপাইনে উদ্ভাবিত হয়। বাংলাদেশে কোন সালে প্রথম চিংড়ি রপ্তানি হয়? যেটা সাদা স্বর্ণ বলি, এটা রপ্তানি হয় 1976 সালে। মিঠা পানির চিংড়ি প্রজাতি কোনটি? গলদাকে বলা হয় মিঠা পানির চিংড়ি। আচ্ছা, এরপরে বলছে লোনা পানির চিংড়ি প্রজাতি কোনটি? এটা হচ্ছে বাগদা। ফাও চিংড়ি প্রকল্প গ্রহণ করে খুলনা এবং সাতক্ষীরা, এই দুটো জেলা ফাও চিংড়ি প্রকল্প যেই প্রোগ্রামটা আছে এটা গ্রহণ করে। আচ্ছা, এরপরে বলছে বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে কৃষি ব্যাংক। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টাকে বলা হয় অভিযোজন। বাংলাদেশের কোন জেলার তীব্র খরা আছে? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চা গবেষণা কেন্দ্র মৌলভীবাজার। পিপি এর পুনরুক্তি, বেশ প্রশ্ন গুরুত্বপূর্ণ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এরপর বলছে বাংলাদেশের কোন পাহাড়ি অঞ্চলে চা উৎপন্ন হয়? এটা হচ্ছে বৃষ্টিপাত বেশি। কেন পাহাড়ি উৎপন্নে চা উৎপন্ন হয় পাহাড়ি এলাকায়? এটা হচ্ছে বৃষ্টিপাত বেশি। জিএসপি সুবিধা কোন খাতের সাথে বেশি সম্পৃক্ত? এটা হচ্ছে পোশাক শিল্প। আচ্ছা, জিএসপি হচ্ছে জেনারেলাইজ সিস্টেম প্রিফারেন্স। এটার বিষয় হচ্ছে যে আমরা একটা হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন করলাম, এটা হচ্ছে বাংলাদেশ উৎপন্ন হয়েছে, এটা যে বাংলাদেশের পণ্য, এটার স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে আপনার জিএসপি এর কাজ। এটা জিএসপি এর কাজ হচ্ছে আপনার বাংলাদেশে জিএসপি ছাড়া অন্য দেশে বাংলাদেশের তৈরি পোশাকটা হচ্ছে স্বীকৃতি পেত না। আচ্ছা, এরপর বলছে বাংলাদেশের সরকারি ইপিজেড কয়টি? সরকারি ইপিজেড হচ্ছে 8টি, বেসরকারি 2টি, সর্বমোট হচ্ছে
10টি, তবে অপশনে যদি 11টি থাকে, পটুয়াখালী আপনার ইপিজেড নতুন হয়েছে, অপশনে 11টা থাকলে 11টা দিবেন। ইপিজেড হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। কখন এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি গৃহীত হয়? 1980 সালে। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয়? তৈরি পোশাকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তৈরি পোশাক এবং সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। ম্যালথাসের মধ্যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। এই জ্যামিতিক হার আর গাণিতিক হার নিয়ে একটা অন্য ক্লাস নিব 2-4 মিনিটে, যে জায়গায় বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে। যে জনসংখ্যা দ্বারা জীবনযাত্রা মান সর্বোচ্চ পর্যায়ে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। কোনটি বাংলাদেশে 1 নম্বর জাতীয় সমস্যা? জনসংখ্যা হচ্ছে 1 নম্বর জাতীয় সমস্যা। জনসংখ্যা তথ্য কোন অঞ্চলে বেশি? এটা হচ্ছে সমতল অঞ্চলে। কাম্য জনসংখ্যার ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন রবিন্স। আচ্ছা, এবার হচ্ছে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য হচ্ছে, এর কতটি লক্ষ্য নিয়ে গঠিত? যদি থাকে অপশনে 17টা, যদি অপশনে 17টা থাকে, 17টা যদি থাকে অপশনে 17টা থাকলে 17টা দিবেন। আর এইখানে একদম স্পেসিফিক যেই লক্ষ্যগুলো আছে এখানে হচ্ছে মোট 169টা। খাদ্য চাহিদা বৃদ্ধি কৃষির উপর নির্ভর করে, খাদ্য যোগানের উপর। কোনটি বিশেষায়িত ব্যাংক? কৃষি ব্যাংক। কোম্পানির আইন অনুসারে কারা কোম্পানির প্রকৃত মালিক? এটা হচ্ছে শেয়ার হোল্ডার, যারা তারাই হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। এবার বলছে শেয়ার ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ। 1954 সালে ঢাকা এক্সচেঞ্জ কোথায় প্রতিষ্ঠিত হয়? নারায়ণগঞ্জে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনার সব ধরনের দ্রব্যমূল্য যখন দাম বাড়বে এটাই হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি, অর্থাৎ টাকার মানটা কমে যাবে। এ বলছে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে ঋণপত্র বিক্রয়। বাংলাদেশে মুদ্রাস্ফীতি করানো হচ্ছে অর্থ সরবরাহ বৃদ্ধি। মুদ্রাস্ফীতিতে ক্ষতিগ্রস্ত হয় সীমিত আয়ের লোক। সীমিত আয়ের লোক কেন ক্ষতিগ্রস্ত হয়? আপনার টাকা পরিমাণ অনেক বেশি কিন্তু জিনিসের দাম অনেক আরও বেশি, অর্থাৎ জিনিসের দাম বেড়ে গেলেই হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি হয়। কোনটি মুদ্রাস্ফীতির কারণ? উৎপাদন অবমূল্যায়ন। মুদ্রাস্ফীতির দ্বারা কে লাভবান হয়? করদাতারা। বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ঋণ, ব্যাংক ঋণ। বাংলাদেশের পণ্যের সর্বোচ্চ আমদানি রপ্তানি দেশগুলো হচ্ছে চীন এবং আমেরিকা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে তৈরি পোশাক। তারপর হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি, কোন দেশে বাংলাদেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়? এটা হচ্ছে জাপান। বেশ গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে কে মত দেন? এটা হচ্ছে ডেভিড রিকার্দো। তুলনামূলক খরচ তত্ত্বের জনক হচ্ছে ডেভিড রিকার্দো। এশীয় উন্নয়ন ব্যাংক এবিডি কত সালে প্রতিষ্ঠিত? 1966 সালে এবিডি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। মূল্য সংযোজন কর ভ্যাট কোন ধরনের কর? এটা হচ্ছে পরোক্ষ কর। ভ্যাট কর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। আর মূল্য সংযোজন কর ভ্যাট হচ্ছে পরোক্ষ কর। বাংলাদেশে উৎপাদিত ওষুধ আরোপিত করকে বলা হয় আবগারি শুল্ক। ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোন উৎস থেকে বেশি কর রাজস্ব আসে? পরোক্ষ থেকে বেশি কর রাজস্ব আসে। মূসক হচ্ছে আপনার ভ্যাট। সবজি টাটকা এবং সতেজ রাখা এবং ফলমূল পাকানোর জন্য অসাধু ব্যবসায়ীগণ, ফলমূল পাকানোর জন্য অসাধু ব্যবসায়ীগণ কী করে? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড যুক্ত করে, ক্যালসিয়াম কার্বাইড যুক্ত করে। কে প্রত্যক্ষ কর ভার বহন করে? করদাতা। এক্সিকিউটিভ ডিউটিস হচ্ছে আবগারি শুল্ক। ট্যারিফ হচ্ছে বাণিজ্যিক শুল্ক। তারপর হচ্ছে যে এডিপি প্রকল্প বাস্তবায়ন কার অনুমোদন প্রয়োজন? একনেটের প্রধান হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। কে সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে? রাশিয়া। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করে হচ্ছে রাশিয়া। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন প্রকল্প গৃহীত হয়? 1973 সালে যে প্রকল্পটা নেওয়া হয় এটাই হচ্ছে গৃহীত হয়। নেশন অফ ওয়েলস অ্যাডাম স্মিথ। বর্তমানে রেমিটেন্স অর্জনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্দেশনা পরিষদের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। এরপর হচ্ছে যে কোথায় এই ভিডিও হয়ে গেছে রাষ্ট্রদূত ব্যাংক। আচ্ছা, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট প্রদান করে ইউএনডিপি। বিশ্বকাপে কোন সংস্থাটি বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে? MIGA। বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। এ কান্ট্রি ইজ এ পোর বিকজ ইট ইজ পোর, উক্তিটি হচ্ছে নার্কস। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে শানসি ব্যাংক।
জিডিপি হচ্ছে মোট দেশজ উৎপাদন। পাট উৎপাদনে প্রথম স্থানকারী হচ্ছে ভারত, এডিবি। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাসাতসুগু আসাকাওয়া। বিশ্বের বড় অর্থনীতি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েল। যখন হচ্ছে অর্থনীতির জনক আলাদা, অর্থশাস্ত্রের জনক আলাদা এবং আধুনিক অর্থনীতির জন্য আলাদা। চা এর আদিবাস হচ্ছে আপনার চট্টগ্রাম। চা এর আদিবাস হচ্ছে চীন। বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, না বাকি যে ৬০টা ব্যাংক আছে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ইপিজের কথা হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহীতে সবজি টাটকা এবং সতেজ রাখা, ফলমূল পাকানোর জন্য ব্যবসায়ীরা ব্যবহার করে ক্যালসিয়াম কার্বাইড। এই হচ্ছে আজকের অর্থনীতি কোশ্চেন। আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। এর সাথে আরও আরেকটা ক্লাসে আমরা আরও 450টা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আশা করি এই 500 এমসিকিউর মধ্যে আপনার কমন পড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার জন্য এটা ভালো একটা ইফেক্টফুল, সো ক্লাসটাকে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।